নমস্কার। আজ প্রশান্ত কিশোর আর তার ভবিষ্যৎবাণীর তার পেছনের গুরু রহস্য নিয়ে দু চার কথায় আমি অনিকেত চট্টোপাধ্যায়। এক হতাশা আমরা বেশ কিছুদিন ধরেই দেখে যাচ্ছি। মোদি অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি বা তলার সারির যাবতীয় নেতাদের কথাবার্তায় 10 বছর শাসনের পরে এই প্রথম এক রাজনৈতিক দল সারা ভারত জুড়ে কোনো এক নির্দিষ্ট স্লোগান, কোনো এক নির্দিষ্ট কর্মসূচিকে সামনে রেখে ভোট চাইতে পারছেন না, বরং প্রায় প্রতিদিন গোলপোস্ট পাল্টাচ্ছেন, প্রতিদিন নিত্য নতুন কথা বলছেন, প্রতিদিন ধর্মীয় পোলারাইজেশনকে চেষ্টা করেই যাচ্ছেন। কোনো সাধ্বী রীতাম্বরা বা সাক্ষী মহারাজ বা আদিত্য যোগী করছেন না, সে দায় নিজের কাঁধেই নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এবং খুব ছোট ছোট কিছু বিষয় দেখলে বোঝা যাবে যে প্রতিটা আসনের জন্য জান লড়িয়ে দেওয়া শুধু নয়, যা যা করার তাই করে যাচ্ছেন ওই মোদি অ্যান্ড কোম্পানি। শুরুর দিকে কি এতটা ছিল? বরং উল্টো। শুরুর দিকে তো আমাদেরই মনে হয়েছে কংগ্রেস বড়জোর খান 10 আসন এক্সট্রা পাবে, তার বেশি আর কি, ইটস আ ডান ডিল। 303 কি তার 10টা এধর উধার, 5টা এধর উধার, এরকম এক আবহে ভোট শুরু হয়েছিল। আর প্রায় সঙ্গে সঙ্গেই বুঝতে পারা গেল আমরা পণ্ডিতরা যে তত্ত্ব জ্ঞান ভান্ডার উজাড় করে আরএসএস, বিজেপি, ফাসিজম ইত্যাদি বিরোধিতা করছিলাম, মানুষ তার বিরোধিতা তাদের নিজেদের মতন করেই করা শুরু করেছে। এবং এটা আমরা টের পাইনি, সারা দেশ টের পেয়েছে। যখন রুচির শর্মা এই কথা বলেন, যখন রাজদীপ সরদেশাই এই কথা বলেন, যখন সারা ভারতবর্ষের বড় সাংবাদিকরা একই সুরে একটা কথা অন্তত বলছেন যে এটা একই রকম নয়, তখন বোঝা যায় যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এমন এমন আসন থেকে এমন এমন হিংসা আসতে শুরু করেছে যে আমাদের আবার নতুন করে হিসেব নিকেশ করতে হচ্ছে, হিসেব নিকেশে বসতে হলো। এবং আমরা যখন বসলাম তখন অবাক হয়ে দেখলাম গদি মিডিয়ার এক বড় অংশ, তাদের মধ্যে এই খবর পৌঁছেছে। সেখানে সাংবাদিক কেবল নয়, মালিকদের গলায় সুর বদল। খবর পৌঁছেছে আমলাদের কাছে, তাদের গলায় অন্য সুর। লোয়ার কোর্টের বিচারক সেদিন কৌস্তব রায় ভার্সেস ইডি মামলার মন্তব্য করলেন, ইডি দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি। আমি কোট করছি, ইডি দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং একটি এজেন্সি। ধরে নেওয়া হয় যে সব দক্ষ অফিসারেরা এখানে রয়েছেন। এ তো দেখছি অদক্ষ সব অফিসারে এজেন্সি ভরে গেছে, তদন্তই হচ্ছে না, শুধুমাত্র পেপার ওয়ার্কে মামলা সাজানো হচ্ছে, আনকোট। ভাবা যায়? ভাবা যায় কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পেলেন কিসের জন্য? নির্বাচনের প্রচারের জন্য। জামিন পেলেন কাশ্মীরের সাংবাদিক আসিফ সুলতান, বেল পেলেন তিনি। গৃহবন্দী ছিলেন, জামিন পেলেন গৌতম নাওলাখা একই দিনে। ইউএপিএ মামলাটাই খারিজ করে দিল আদালত, জামিনে বাইরে এলেন নিউজ ক্লিক সম্পাদক প্রবীর পুরকায়স্থ। ভাবা যায়? ভাবা যায় অর্জুন সিং সাংবাদিকদের সামনে চিৎকার করছেন ওরা আমাকে মারছে বলে? ভাবা যায় আমাদের রাজ্যের বিরোধী দলনেতা রোজ বলছেন বোমা ফাটাবো, বোমা ফাটছে কিন্তু অন্য কোথাও লাগছে? একবার ভেবে বলুন তো, সারা দেশে কোথায় সিএএ ভোটের কাজে লাগবে? আসাম আর বাংলা। আসামের ভোট শেষ, বাংলার ভোটের মাত্র 3 কি 4 আসনে এই মতুয়া ভোটের প্রভাব আছে। তাদের সিএএ নিয়ে চূড়ান্ত হতাশার মাঝে সারা দেশ জুড়ে প্রত্যেক কাগজের প্রথম পাতায় দেশ জুড়ে মাত্র 16 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, তার বিজ্ঞাপন ছাপা হলো। তারা কে, কোথাকার কেউ জানে না, কিন্তু বিজ্ঞাপন ছাপা হলো, সিএএ তে এদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। মানে 3টে আসনের জন্য এই বিরাট খরচ, এত বড় উদ্যোগ, কিন্তু সামহাও এটা তারা করছেন, কারণ একটা আসনও এখন তারা খোয়াতে রাজি নয়। মানে যা বলতে চাইছি তা হলো, যেখানে যা যা অস্ত্র ছিল তা অনেক আগেই বের করেছে ইন্ডিয়া জোট, কিন্তু এবার বিজেপির ঝুলা থেকেও সেই সমস্ত বের হচ্ছে। শেষ অস্ত্রটুকু প্রয়োগ না করে যুদ্ধ শেষ হয় না, আমরা সবাই জানি। আমেরিকার কোন সাহেব নাকি একটা ওপিনিয়ন পোল করে বিজেপিকে 308খানা আসন দিয়েছে, সেটাও 2-1 দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে, আমরা জেনেছি সে খবর। ঠিক সেই রকম এক লুকোনো অস্ত্র ছিল পিকে। উনি স্ট্র্যাটেজিস্ট, পরিকল্পনা বা প্ল্যানিং এ দক্ষ।
নির্বাচনের স্ট্র্যাটেজিস্ট হিসেবে নাম কিনেছেন, নিজের কোনো রাজনৈতিক কমিটমেন্ট আছে? ক্লায়েন্ট দেখলেই বোঝা যাবে ওনার কাছে কন্ট্রাক্ট অ্যামাউন্ট ম্যাটার্স। নরেন্দ্র মোদী থেকে মমতা ব্যানার্জি, নীতিশ কুমার থেকে জগন রেড্ডি, সবাই তার ক্লায়েন্ট। উনি স্ট্যালিনের হয়ে কাজ করেছেন, কেজরিওয়ালের হয়ে কাজ করেছেন, বিআরএস এর হয়ে কাজ করেছেন, এবং সেই 2014-তে যখন তিনি চায় পে চর্চা ইত্যাদি করেছেন তখন কোনো ভবিষ্যৎবাণী করেছিলেন নাকি? না, করেন। উনি ইভেন্ট সাজাচ্ছিলেন। তারপর এক একটা রাজ্যে 5, 6, 7, 8 মাস, কোথাও তার চেয়েও বেশি 2 বছর 3 বছর ধরে থেকেছেন, একটা পরিকল্পনা করেছেন যার মূল কথা ছিল ভিজিবিলিটি, অর্থাৎ দলটাকে সারা বছর যেন মানুষ দেখতে পায়, আর কোন এলাকাতে কোন কোন প্রার্থীর গ্রহণযোগ্যতা বেশি আছে সেরকম একটা তালিকা সাজেস্ট করার কাজটা পিকে এবং তার আইপ্যাক করেছে। কিন্তু এসবের জন্য পিকে কে সেফোলজিস্ট বলাটা বাড়াবাড়ি রকমের ভুল। বরং এ নিয়ে পিকেরই একটা কথা আপনাদের মনে করিয়ে দিই। উনি ভুলে গেছেন, উনি বলেছিলেন খুব ক্লোজলি ডে টু ডে ইভেন্ট গুলো ফলো না করলে, তার ব্যাকগ্রাউন্ড না জানলে এরকম ভবিষ্যৎবাণী করাটা মূর্খামি। আমরা সাংবাদিক হিসেবে এই কথাটা ফলো করি, মানি। সারা বছর ধরে এক চর্চাই আমাদের এক মূল ধারণা তৈরি করতে সাহায্য করে, এবং সেটাও সবসময় মেলে না। আমারই তো মেলেনি। আমি এই বাংলার অন্যতম নির্বাচন বিশেষজ্ঞ এখন আমাদের মধ্যে নেই, দেবাশিস ভট্টাচার্য, আর আনন্দবাজারের প্রখ্যাত সাংবাদিক রজত রায়, আমরা তিনজনে মিলে 2019-এ ভোটের একটা সমীক্ষা যাকে বলে তা করেছিলাম। ডাহা ফেল করেছিলাম। কেন? 3-4 দিন পরে সেই আলোচনাটা করব, তার থেকে কি শিক্ষা পেয়েছি সেটাও বলবো। অনেকেই আমাদের এই রিমার্কে এসে, আমাদের ইউটিউব প্রোগ্রামের রিমার্কে এসে বলছেন 2019-এ তো আপনাদের মেলেনি। না, মেলেনি। কেন মেলেনি সেটা বলবো, কিভাবে মেলে সেটা বলবো, কিসের জন্য মেলেনি সেটাও বলবো। কিন্তু এখন শুধু এইটুকু বলার জন্য যে সত্যিই নির্বাচন নিয়ে আগাম কিছু বলতে গেলে একটা ধারাবাহিক চর্চা দরকার। তো পিকে, যিনি হঠাৎ নির্বাচন নিয়ে বলতে শুরু করলেন, তার আগে তিনি কি করছিলেন? শেষ ওনাকে দেখা গেছে এই বাংলাতে 2021-এ প্রতিদিন প্রত্যেকটা বিধানসভা থেকে ইনপুট নিয়েছেন, হিসেব হয়েছে। সেই ফার্স্ট হ্যান্ড রিপোর্টের ভিত্তিতে তিনি বলেছিলেন, এক্সাক্ট আসন না, বলেছিলেন বিজেপি 100 পার করবে না। কিন্তু এটাও তো ঠিক যে উনি বহুবার যেমন ওনার হিসেব মিলিয়ে দিয়েছেন, ঠিক তেমনি মেলাতে পারেননি অনেকবার। কাজেই উনি যা বলিবেন তাহাই সত্য এমনটা ভাবার কোনো কারণ নেই। উনি তেলেঙ্গানাতে বিআরএস এর বিশাল জয়ের কথা বলেছিলেন, উল্টো হয়েছে। কংগ্রেস বিরাট ভাবে ক্ষমতায় এসেছে। কর্ণাটকে বিজেপি অনায়াসে জিতবে বলেছিলেন, উল্টোটা হয়েছে। হিমাচল প্রদেশে কংগ্রেস কিছুতেই জিতবে না বলেছিলেন, কংগ্রেস জিতেছে। কাজেই উনি বলছেন বাংলায় উল্লেখযোগ্যভাবে বিজেপি বেশি আসন পাবে, এবং তাই দেখে নৃত্য করার কোনো কারণ নেই। আবার বলছি, সেই অর্থে উনি সেফোলজিস্ট নন, কিন্তু হঠাৎ মাঠে হাজির। এবং এতদিন ধরে উনি করছিলেন কি? বিহারের জনসুরার যাত্রা। তার আগে কংগ্রেসের স্ট্র্যাটেজিস্ট শুধু নয়, একেবারে হাইকমান্ড হতে চেয়েছিলেন, কংগ্রেস শুনেছে কিন্তু মানেন। ওদিকে নীতিশ কুমারের দল থেকে তিনি পদত্যাগ করেছেন আগেই। যথেষ্ট রোজগারের পরে তিনি বিহারের রক্ষাকর্তা হওয়ার চেষ্টায় জনসুরাজের কথা বলতে শুরু করলেন। গত 1.5-2 বছর ধরে তিনি মূলত বিহারের বাইরে যাননি, প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, কিন্তু যা ভেবেছিলেন তেমন হয়নি, তেমন সাড়াও পাননি। এদিকে বিজেপি ক্ষমতায় থাকলে তবুও তার এক অন্য ন্যারেটিভ সেট করার সম্ভাবনা থাকবে। ওখানে তেজস্বী বা দেশে কংগ্রেস নেতৃত্বে ইন্ডিয়া এসে হাজির হলে গায়েল ভैंसिया পানি মে, ভোটই হারাবে। কারণ এই বিরোধীদের স্পেসটাই তো তিনি দখল করার জন্য মাঠে নেমেছিলেন। ওনার হিসেব ছিল কংগ্রেস আরো খারাপ করবে, তেজস্বী মুছে যাবে, তিনি মোদী বিরোধী স্পেসে একটা নতুন মুখ, নতুন একটা মসিহা হয়ে উঠবে, এসে দাঁড়াবেন। এই ছবিটা শেষ, উল্টো হাওয়া বইতে শুরু করেছে। দুটো আলাদা আলাদা চাহিদা থেকে প্রশান্ত কিশোর, জনসুরাজ ইত্যাদি ছেড়ে আবার মিডিয়ার সামনে। প্রথমটা হলো পিকের নিজের চাহিদা, বিরোধী স্পেস দখল করার চাহিদা। অন্য চাহিদাটা বিজেপির, খড়কুটো পেলেও আঁকড়ে ধরো,
কাজেই এই দুই চাহিদা এক জায়গায় এসে দাঁড়িয়েছে। শেষ মুহূর্তে পিকে তার সেফোলজিস্ট ইমেজটাকে ভাঙিয়ে বাংলাতে, বিহারে, ইউপিতে কিছু আসন যদি রক্ষা করতে পারা যায় তার দায়িত্ব পেয়েছেন এবং দায়িত্ব নির্বাহে নেমেছেন। স্ট্র্যাটেজিস্ট হিসেবে তুখোড়, কাজেই উনি বিরোধীদের প্রচার কেন্দ্রগুলোতেই আগে টোকা মারছেন। বরখা দত্তের মোজো থেকে প্রিন্ট আরো অনেক কিছুর সঙ্গে, এমনকি কারণ থাপার। আর এইখানে এসেই জল খেতে হলো তাকে। এক্কেরে সেই উনিজির মতো স্টাইলে দৃশ্যত নার্ভাস পিকের এজেন্ডা মানুষ বুঝে ফেললো। উনি কাদের হয়ে ব্যাট ধরেছেন সেটা বুঝে ফেললো। আমরা বরং আমাদের আলোচনাকে আরো একটু প্রামাণ্য করে তুলতে এই বাংলা নিয়ে, পিকের কথাগুলো নিয়ে নাড়াঘাটা করি। তাহলে বোঝা যাবে উনি যা বলছেন সেটা ভুল। উনি বলছেন এখানে বিজেপি উল্লেখযোগ্য ভালো ফলাফল করবে। এখন কারো সকালবেলায় ঘুম থেকে উঠে এটা মনে হতেই পারে যে গণতান্ত্রিক দেশে কারোর মনে হওয়ার উপরে তো লাগাম দেওয়া যায় না, কিন্তু উনি তো পিকে, তাই বেশি কথা না বলে উনি বলেছেন বিজেপি বাড়বে কারণ বিজেপি রাইজিং ফোর্স, গ্রোয়িং ফোর্স, বিজেপি বাড়ছে। অর্থাৎ উনি কেবল বলছেন না যে বিজেপি এখানে উল্লেখযোগ্যভাবে আসন পাবে, তার একটা কারণ বলছেন। কি কারণ? অন্য কোনো কারণ নয়। মানে এখানে মানুষ ভয়ঙ্কর ভাবে মমতা বিরোধী, এখানে মানুষ পোলারাইজেশনের, সিপিএম কংগ্রেসের ধারে মুসলিম ভোট না, এসব বলছে না। উনি বলছেন যে বিজেপি একটা রাইজিং ফোর্স, উঠছে, এবং সেই জন্য বিজেপি বাড়বে। রাইজিং ফোর্স মানে একটা গাছ যেভাবে বড় হয়, যেভাবে আমরা রাইজিং ফোর্স হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি বাম আমলের আগে থেকে আস্তে 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 বেড়েছে, সেইভাবে একটা দল ধীরে ধীরে তাড়াতাড়ি বা তার ভোট পার্সেন্টেজ বাড়তে থাকলে, মধ্যে তা যদি কমতে না থাকে, তাহলে সেই দলকে পরবর্তী নির্বাচনে খানিকটা এগিয়ে রাখতে হয়। এটা সেফোলজির থাম্ব রুল। তো তিনি বলেছেন বিজেপি রাইজিং ফোর্স, গ্রোয়িং ফোর্স, কাজেই তারা আগের চেয়ে কেবল বেশি আসনই পাবে না, উল্লেখযোগ্যভাবে বেশি আসন পাবে। মানে কটা হলে উল্লেখযোগ্য হবে? এখন 18টা, যদি 25টাও হয় তাহলে সেটা যথেষ্ট উল্লেখযোগ্য। খুব সাধারণ অঙ্কের হিসেবে 25টা সাংসদ মানে 175টা বিধানসভা আসন, সেখানে এগিয়ে থাকবে। আরে জানি বাবা, সাতটাতেই তো জিতবে না, কিন্তু বাকি 17টা আসনে 7টাতেই তো হারবে না। সেই হিসেবে একটা বলপার্ক হলো 175, মানে রাজ্যের সরকার হাতে আসবে, কম কথা নয়। তো আসুন প্রথমে বিজেপির গ্রোথটা কেমন দেখা যায়। 2009 বিজেপির ভোট কত? 6.14%। আসন একটা। কংগ্রেসের বিরুদ্ধে বিরাট হাওয়া, মোদিজি আসছেন। 2014-তে রাজ্যে বিজেপি কত? 17%। আসন দুটো। এবারে 2019 বিজেপি 40.7, 17 থেকে 40, আসন 18টা। কংগ্রেস আর বামেদের মিলে ভোট কমেছিল প্রায় 21%, বিজেপির ভোট বেড়েছিল 22%। এই লোকসভার হিসেবে বিজেপি এগিয়েছিল 130টার মতো আসনে। গেল রব শুরু হয়েছিল সেই সময় বাংলাতে, পিকের প্রবেশ। রেজাল্ট কি হলো? বিজেপির ভোট কমলো প্রায় 2.5 পার্সেন্টেজ পয়েন্ট, আর আসন পেল 77টা। কোন হিসেবে বিজেপি গ্রোয়িং পার্টি? উল্টো দিকে সেই 2009 থেকে পঞ্চায়েত বাদই দিলাম, বিধানসভা, লোকসভার প্রত্যেক নির্বাচনে তৃণমূলের ভোট কিছুটা হলেও বেড়েছে। এমন একটা নির্বাচন নেই যেখানে তৃণমূলের ভোট কমেছে। কাজেই ওই যে গ্রোয়িং ফোর্সের একটা কাহানি, কুছ হজম নেই হুয়া স্যার। এবারে আসুন আর একটা নতুন হিসেব দেখাই। 1984 ইন্দিরা গান্ধী মারা গেছেন। সহানুভূতির হাওয়া এরকম হতে পারে সিপিআইএম এর ধারণাতেও ছিল না। সোমনাথ চট্টোপাধ্যায় হারলেন যাদবপুরে, হাওড়াতে সমর মুখার্জি, দমদমে নীরেন ঘোষ হারলেন, জিতেছিলেন আশুতোষ লাহা। সকালবেলায় কাউন্টিং সেন্টারে এসে ফিরে গিয়েছিলেন দুপুর বাড়িতে, আদ্যাপীঠের পাশেই থাকতেন, এড়েদা যেটাকে বলে। মাঝরাতে কংগ্রেসের ছেলেরা চিৎকার করছে, আশুদা ওটো, আশুদা জিতে গেছে ওটো। উনি মাতালদের হইহল্লা ভেবে দরজাই খোলেন। তারপর সেই মাঝরাতে জয়ের সার্টিফিকেট নিতে গিয়েছিলেন। তো সেই 1984-তে কংগ্রেসের ভোট কত ছিল?
12% ভোট বাড়িয়ে 12%, হঠাৎ করে 48% ভোট পেয়েছিল কংগ্রেস। আসন 4টে ছিল। এটাকে যদি গ্রোয়িং ফোর্স বলা হয় তাহলে গ্রোয়িং ফোর্স। 1980-তে 84-তে 1980-তে 4টে আসন, সেটা 84-তে হলো 16টা। পরের নির্বাচন 1989, সেবারে এই গ্রোয়িং ফোর্সের কি হয়েছিল, আবার 7%-এর বেশি ভোট খুইয়ে পুনর্মূষিক ভব 4টে আসন। হ্যাঁ, বাংলাতে এটাই হয়েছে, হুশ করে বাড়লে হুশ করেই কমেছে। এখানে ভোট করাতে সংগঠন লাগে। এবারে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ লড়ছিলেন, সেই আসনে সদর বর্ধমানে 200 বুথে, হ্যাঁ 296 খানা বুথের মধ্যে 200 বুথে বিজেপির পোলিং এজেন্টই ছিল না। জোয়ারের জলে নোংরা ভেসে আসে, ভাটাতে তা নেমে যায়, এটা বাংলার রাজনীতি। পিকে অন্য কোনো কারণ দিতেই পারতেন, অন্য কিছু বলতেই পারতেন, কিন্তু এই গ্রোয়িং ফোর্সের তত্ত্ব যে আসলে একটা ভোকাল টনিক, তা বোঝার ক্ষমতা আমাদের আছে। অতএব পিকে দুবেকে নিয়ে আমরা এই নির্বাচনের বাজারে আলোচনা করতেই পারি, আমরা পিকে আমির খানকে নিয়েও আলোচনা করতে পারি। প্রশান্ত কিশোর ডামি যোদ্ধা, ওনার হিসেবকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। উনি ডামি ক্যান্ডিডেট, পেছনে অন্য কেউ সুতো ধরে আছে। নমস্কার।